নমস্কার, আজকে আমরা চলে এসেছি শ্রমিকের সঙ্গে দেখা করতে। শ্রমিককে হয়তো অনেকেই চেনেন স্বপ্ন এখন এবং নেবারহুড ডায়েরিজ এর থ্রুতে। তো আমরা এসেছি ওনার আরেকটা ফ্যাসেট দেখতে। হি ইজ আ মাল্টিফ্যাসেটেড পার্সোনালিটি। হি অলসো ওয়ার্কস ফর পার্সোনাল হেলথ and he works as a researcher and educator in this field, in public health field. So he had done a lot of work during the COVID times also. We'll talk with him. I am Anindita. Joya is with me. And hello, Shobhit. Hi. থ্যাংক ইউ অনিন্দিতা। সো আমরা সবাই জানি শ্রমিক আমাদের এক বিশেষ পরিচিত বন্ধু এবং আমাদের পাড়ার এক বিশিষ্ট একটি মানুষ। অনেক কাজ করে থাকে। ওর যে সংগঠন স্বপ্ন এখন এবং নেবারহুড ডায়েরিজ তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। ইট আপহোল্ডস দ্য হিস্ট্রি অফ সিআর পার্ক। আরও অনেক কিছু ওরা করে থাকে, ডেলি হিস্ট্রি নিয়ে ওরা অনেক কিছু করে থাকে। স্বপ্ন এখন অফকোর্স একটি বিশেষ নাট্যগোষ্ঠী এবং ওরা দ্য পারপাস অফ স্বপ্ন এখন ইজ টু রিয়েলি লুক অ্যাট the humanity through theatre, to uphold humanity through theatre. এবং শ্রমিকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা ওর বিশিষ্ট একটা ওর পার্সোনালিটির একটা অঙ্গ, একটা দিক, সেটা হচ্ছে যে ও একজন পাবলিক সেক্টর এক্সপার্ট। অ্যান্ড আমরা আমাদের আজকের আড্ডার একটা পারপাস যে আমরা আজকে ওর থেকে জানবো যে আমাদের পাড়ার জন্য পাবলিক হেলথ, ওর যে এক্সপার্টিসটা আমরা কিভাবে পেতে পারি এবং আমাদের পাড়ার লোকেরা কিভাবে তার থেকে বেনিফিটেড হতে পারে। তো শ্রমিক, অনেক ওয়েলকাম, গুড মর্নিং তোমাকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং আস টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস আ প্লেজার। আর পুরনো বন্ধুদের সাথে আড্ডা মারাটাও একটা বেশ লোভনীয় ব্যাপার। কাজেই হোপফুলি উইল হ্যাভ এ নাইস মোমেন্ট। রাইট। তো আমরা তাহলে প্রথমে শুরু করি শ্রমিক। তোমার আমরা স্বপ্ন এখন এবং নেবারহুড ডায়েরিজ আমরা সবাই অনেক দেখেছি এবং অনেক আমরা মানে তোমরা অনেক এত সব আপনারা দেখছেন পিছনে এত সব প্রাইজেস রয়েছে। তো এখানে জায়গা হচ্ছে না, হয়তো আমরা একটুখানি ঘামিয়ে নেবো কখনো কখনো। বাট আই থিঙ্ক টুডেজ ডিসকাশন ইজ মোর টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং হিজ প্রফেশন অ্যান্ড আমরা সেটাকে কিভাবে আমাদের রেসিডেন্টদের, আমাদের পাড়ার লোকেদের জন্য সেটাকে আমরা এনেবল করতে পারি। ওভার টু ইউ। ওকে, সো প্রফেশনালি যেটা আমি বলে থাকি যে আই এম আ পাবলিক হেলথ এক্সপার্ট। পাবলিক হেলথ ব্যাপারটা একটু বোঝা দরকার, যে ডিফারেন্স বিটুইন পাবলিক হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল হেলথ, যেটাকে আমরা বাংলায় জনস্বাস্থ্য বলে থাকি। তো জনস্বাস্থ্য আর ব্যক্তিগত স্বাস্থ্যের মধ্যে একটা তফাৎ আছে। তো ক্লিনিক্যাল হেলথ যেটা আমরা ডাক্তারদের দেখে থাকি, আমাদের অসুখ করলে আমরা ডাক্তারদের কাছে যাই, দ্যাট ইজ অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল। একজনের অসুখ করলে তার যে ওষুধ, তার যে চিকিৎসা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল হেলথ। আর পাবলিক হেলথ, জনস্বাস্থ্য হচ্ছে একটা বড় জায়গা। মানে আমার অসুখ করলে আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু আমাদের গোটা কলোনি বা জনগণের অসুখ, তার জন্য যে ব্যবস্থাগুলো, সেটা হচ্ছে জনস্বাস্থ্যর জায়গা। তো বলতে পারো যে ক্লিনিক্যাল হেলথটাকে ইমপ্রুভ করার একটা দায়িত্ব হচ্ছে জনস্বাস্থ্য। তো জনস্বাস্থ্যের কাজ হচ্ছে মানুষকে ব্যক্তিগতভাবে যাতে ডাক্তারের কাছে না যেতে হয়, বা যেতে গেলে বা যেতে হলে কি ধরনের চিকিৎসা সেই ডাক্তারবাবু ওই রোগীকে দেবেন। কারণ তিনি তো প্রত্যেকটা রোগীকে আলাদা আলাদা করে দেখে তাকে ওষুধ দিতে পারেন না। আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, আমরা ধরো 1000 মানুষ বা 1 লক্ষ মানুষ বা দেশের মানুষ, তাদেরকে নিয়ে কাজ করে দেখতে পারি যে হ্যাঁ, এই অসুখের জন্য এই ওষুধটা বা এই থেরাপিটা কাজ করতে পারে, কাজ করে। তখন ডাক্তারবাবুরা সেই ওষুধটা বা থেরাপিটা তাদের রোগীদের দেন। তো এইটা হচ্ছে জনস্বাস্থ্যের কাজ। তো প্রাইমারি কাজ হচ্ছে, যেটা আমরা বলে থাকি পাবলিক হেলথের যে ডেফিনেশন, ইজ টু প্রিভেন্ট ডিজিজ অ্যান্ড প্রমোট হেলথ। এই হচ্ছে আমাদের কাজ। তো আমি ব্যক্তিগতভাবে, আমি ডাক্তার নই, তো আমার আমার যে কাজের জায়গাটা একটু স্পেসিফিক। আমি এখন হেলথ ইকোনমিক্স নিয়ে কাজ করি, মানে জনস্বাস্থ্য অর্থনীতি। এটা একটা স্পেসিফিক দিক, কিন্তু আমি গত ধরো 25 বছর ধরে পাবলিক হেলথে কাজ করছি। শুরু করেছিলাম কলকাতায় যখন ছিলাম। কলকাতায় আমার প্রথম কাজ শুরু হয়
HIV AIDS সেক্টর নিয়ে। তখন আমরা জানি যে HIV একটা খুব বড় সমস্যা ছিল, আজও আছে। তো সেই সময় আমি HIV নিয়ে কাজ শুরু করি, বহু বছর HIV নিয়ে কাজ করি। তারপরে ধীরে ধীরে মেইন স্ট্রিম পাবলিক হেলথে আসি। কলকাতায় কাজ করেছি প্রায় 6 বছর। তারপরে আরো বছর 3-4 আমি একটু গ্রামে চলে যাই, পুরুলিয়ার গ্রামে গঞ্জে কাজ করেছি, প্রায় বছর 4 সেখানে ছিলাম। তারপরে দিল্লিতে আসি 2004 সালে। তো তারপর থেকে ধরো 20 বছর আমার দিল্লিতে হয়ে গেল, এবং এখন বর্তমানে আমি পাবলিক হেলথ একাডেমিক্স, মানে আমার কাজ মূলত গবেষণা এবং ছাত্র পড়া, এই আমার কাজ। এটা আমার প্রফেশনাল দিক। এবং শিক্ষাগত যোগ্যতা যদি বলো, তাহলে আমার আমার মানে ক্যারিয়ার পাথটা একটু অদ্ভুত। আমি MBA করে আমি এই পাবলিক হেলথে কাজ করতে এসেছিলাম। তো সেই সময়টা অত বছর আগে, মানে 25 বছর আগে MBA করে কেউ পাবলিক হেলথে কাজ করতে আসতো না, বা এনজিও, যদি বলি এনজিও সেক্টর, খুব সহজভাবে বলা হয় এনজিও সেক্টর, সেখানে কেউ আসতো না। বরঞ্চ কোথাও যাদের চাকরি বাকরি হচ্ছে না, তারা একটা এনজিওতে চাকরি পেয়ে যেত। এবং এনজিও যারা চালাতেন তারাও কিন্তু অন্যরকম মানুষ ছিল। তারা মানে একটা একটু বড় লোক, মানে এখন আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড জাজমেন্টাল, কিন্তু তখনকার দিনের ব্যাপারটা তাই ছিল যে একটু বড় লোক বাড়িতে, ধরো বিশেষত মহিলারা, তারা আসতেন অনেকগুলো টাকা নিয়ে একটা এনজিও চালাতে, এবং তারা সোশ্যাল সার্ভিস করতেন, এবং তাদেরকে বেশ বড় বড় 5 স্টার হোটেলে দেখা যেত। এটাই ছিল কিন্তু এনজিও সেক্টর। কেউ শখে, মানে এজ এ কেরিয়ার চয়েস কেউ এখানে আসতো। কিন্তু আমি এসে গেছিলাম তখন একটু ম্যাটার অফ চান্স, মানে আমার প্রথম চাকরিটাই তাই ছিল। তো তারপরে জায়গাটা ভালো লেগে যায়, থেকে যায়। কিন্তু আজকে কিন্তু পুরো পরিস্থিতিটা পাল্টে গেছে। এখনকার যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই বিষয়ে পড়াশুনো করে অ্যাজ এ কনসিয়াস ক্যারিয়ার চয়েস তারা পাবলিক হেলথে আসছে। কারণ পাবলিক হেলথের এই পরিধিটা এতটাই বেড়ে গেছে। তো সেই সময় থেকে আজকের দিনটা অনেকটাই পাল্টে গেছে, যার জন্য আজকে যখন আমি ছাত্র পড়াই, মানে প্রচুর ছাত্রছাত্রী তারা কনসিয়াসলি এই সেক্টরে থাকবেন বলেই আসছে। তো যাই হোক, এই আর সেখান থেকে আসি আমার দিল্লিতে বর্তমান কাজ। যখন আমার আরেকটা দিক তোমরা জানো, যেটা থিয়েটার, তো স্বপ্ন এখন তৈরি হয় প্রায় 15 বছর আগে দিল্লিতে আসি। এবং ইনসিডেন্টালি যেটা হয় যে আমরা স্বপ্ন এখন যারা তৈরি করেছিলাম, তাদের মধ্যে অনেকেই আমরা এই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, আমাদের আরেক ফাউন্ডার মেম্বার সে ডিসেবিলিটি নিয়ে কাজ করে। তো এরকম ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা মানুষ বেশ কয়েকজন চলে। তো যার ফলে কি হলো, আমাদের যেটা প্রফেশনাল জায়গা এবং এই ব্যক্তিগত প্যাশনের জায়গা কোথাও কিন্তু একটা সেটা মিলে গেল। হ্যাঁ, তো ওই আমাদের যে প্রফেশনাল জায়গাটাকে আলাদা করে রাখা খুব মুশকিল। কারণ আমার ব্যক্তিগত জায়গা থেকে I have a very strong inclination towards public health, towards gender issues, towards equity. তো এইগুলো আমার ব্যক্তিগত একটা খুব বিশ্বাসের জায়গা। তো সেইগুলো কিন্তু আমাদের এই দল বা সংস্থার মধ্যেও মিলে গেল। তো তারপরে ধীরে ধীরে যেটা হলো, সেটা হলো যে আমরা আমাদের স্বপ্ন এখনের যে কার্যক্রম, সেটা থিয়েটারই বলো বা হেরিটেজ এডুকেশন বলো, তার মধ্যে কিন্তু এই সামাজিক জায়গাগুলো ঢুকতে শুরু করলো। দেখো, সমাজ সেবা কথাটা একটা ভীষণ, আমি মনে করি এটা লোডেড ওয়ার্ড। কারণ এই সেবা ব্যাপারটার মধ্যে একটা পাওয়ার রিলেশনশিপ আছে। এটা তো এগুলো, এই শব্দগুলো আমরা ব্যবহার করি না। কারণ আমরা যেটা করছি আমাদের নিজেদের জন্যই করছি, কেউ কারোর সেবা করছি। আজকে আমি একটা জায়গায় রয়েছি যেখান থেকে কিছু কাজ করতে পারছি, কালকে থাকবো না, আরেকজন কেউ থাকবে, সে করবে। আর এই পুরো ব্যাপারটার মধ্যে না এটা বোঝা খুব দরকার, যেটা আমরা আজকাল বলি যে we are partners. There cannot be a partnership is only possible in an equal relationship. সেখানে কিন্তু আমি সেবা করছি, তুমি সেবা দিচ্ছ, এই শব্দগুলো খুব, মানে আমাদের ভোকাবুলারি থেকে এগুলো বের করে দেওয়া হচ্ছে। তো যেটা হলো সেটা হলো বিভিন্ন ঘটনা পরপর ঘটতে থাকলো এবং স্বপ্ন এখন তার মধ্যে ঢুকতে থাকলো। যদি বলি, প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড ঘটেছিল, যে দিল্লি রেপ কেস হচ্ছিল। আমরা ব্যক্তিগতভাবে বা প্রফেশনালি আমরা জেন্ডার নিয়ে কাজ করি। তখন যখন আমরা থিয়েটার করতে গেলাম, দেখলাম যে আমরা মানে প্রতিদিনের থিয়েটার আমরা করতে পারছি না, কারণ আমাদের মাথার মধ্যে সেই ঘটনাগুলো রয়েছে, কাজে আমাদের তার মধ্যে ঢুকতে হবে।
আমরা তখন আমরা দলে বসে আলোচনা করলাম যে আমরা হয়তো দলগতভাবে কেউ ইন্ডিয়া গেটে গিয়ে মিছিল করতে পারছি না, সাবজেক্টের বাইরে দাঁড়াতে পারছি না, ব্যক্তিগতভাবে আমরা হয়তো কেউ করছি, কিন্তু দলগতভাবে আমরা অন্য কিছু করতে পারি। তখন আমরা এই ইস্যুগুলোকে নিয়ে থিয়েটার করতে শুরু করলাম। পরপর অনেকগুলো থিয়েটার হলো যেগুলোতে আমরা আমাদের বক্তব্য বলতে শুরু করলাম যে আমরা এই বিষয়টাকে নিয়ে কি ভাবছি। আর তারপরে খেয়াল থাকবে যে কয়েক বছর আগে তুগলকাবাদে একটা বিরাট অগ্নিকাণ্ড হয়েছে। ওইখানে একটা অঞ্চল জুড়ে সমস্ত বাড়ি ঝুঁকি একেবারে জ্বলে রাতারাতি জ্বলে গিয়েছিল। তাদের কাছে মানে প্র্যাকটিক্যালি কিছু ছিল না, এক বস্ত্রে তারা রাস্তায় দাঁড়িয়েছিল। তো তখন আমরা দলগতভাবে ঠিক করলাম যে আমাদের একটা দায়িত্ব আছে কিছু করার। হ্যাঁ, এবং সেটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে এসেছে। কিন্তু হ্যাঁ, কেউ হয়তো রাত্রে ছবি দেখেছেন, কারো বাড়িতে কাজ করতে এসছে সকালবেলা বা আসেনি, তখন খোঁজ নিয়ে দেখেছে যে তার বাড়ি চলে গেছে, তার কিছু পরে আসার মতো কিছু নেই। হ্যাঁ, তো আমার বাড়িতে যেরকম একজন কাজ করে, সে সকালবেলা আসেনি, তখন দেখা গেল তার বাচ্চা নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে গেছে। তো আর কারো মনে সে খবর পেয়েছে। তো এরকম বিভিন্ন ভাবে সবাই এফেক্টেড। তো দলগতভাবে আমরা ঠিক করলাম যে আমাদের কিছু করা দরকার। কিন্তু দেখো, আমাদের প্রত্যেকেরই খুব সীমিত সাধ্য। হ্যাঁ, কিন্তু ওই যেটা আমরা বলি না, যেটা রবীন্দ্রনাথের কবিতা আছে যে আমরা যেটা করতে পারি সেটা সবার ঘরে ঘরে রয়েছে, আরো 5 জনে সেটা করতে পারে। তো আমরা একটা আপিল করলাম যে আমরা এদের জন্য একটা অ্যাটলিস্ট একটা রিলিফের ব্যবস্থা করি। তুমি বিশ্বাস করবে না, রাতারাতি মানুষের যেভাবে তারা রেসপন্ড করলেন, হ্যাঁ, আমরা কিন্তু সেটা ভাবতে পারি। কারণ আমরা স্বপ্ন এখন আমরা থিয়েটার করি, আমরা হেরিটেজ এডুকেশন করি, বাচ্চারা আসে, কিন্তু তখন বুঝলাম যে হ্যাঁ, এই অঞ্চলে হয়তো একটা সুনাম, একটা ট্রাস্ট হয়তো আছে। মানে ওভারনাইট প্রায় বোধহয় 24 ঘন্টার মধ্যে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা কারোর কাছ থেকে টাকা নেব, কারণ সেটা নিয়ে একটা ব্যাপার যে সেই টাকা কোথায় থাকবে, নানা রকম লোকের মনে নানা রকম প্রশ্ন আসবে। তো আমরা কিছু জিনিস ঠিক করে দিয়েছিলাম যে এইগুলো দাও, এবং আমরা বলেছিলাম আমরা কোনো পুরোনো জিনিস নেব। হ্যাঁ, কারণ আমাদের মনে হয়েছিল যে আমার যদি কোনো বিপর্যয় হয়, আমি আরেকজনের পুরোনো জামা আমি নিজে পড়তে পছন্দ করবো, সেখানে আমি কেন আরেকজনকে আমার পুরোনো জামা দেবো। তো আমরা তাকে বলেছিলাম যে এদের দরকার। আমরা আগে গিয়ে একবার ওদের সাথে কথা বলে দেখলাম তাদের এক্ষুনি কি দরকার। তারা বললো আমাদের প্লাস্টিক শীট দরকার, কারণ সেই সময়টা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো তাদের পরার জামা কাপড় নেই, ছেলে মেয়েদের আন্ডার গার্মেন্টস দরকার। আর রান্না করবে, অনেকেই খাবার দিয়ে যাচ্ছে কিন্তু সেই খাবারটা নেওয়ার মতো থালা নেই। তো আমরা এরকম কিছু কিছু জিনিস আমরা লিস্ট করে দিলাম যে আমরা এইগুলো দিতে চাই, তোমরা যদি নতুন জিনিস কিনে এনে দিয়ে যাও, আমরা সেগুলো নিয়ে ডিস্ট্রিবিউট করবো। মানে বিশ্বাস করবে না, আমাদের যে স্টুডিওটা তুমি গেছো, 24 ঘন্টার মধ্যে আমাদের আর রাখার জায়গা ছিল, এমন ঢেলে ভরে গেছে। চিত্তরঞ্জন পার্কের বাইরে থেকে অনেকে ফোন করে বলছো তোমরা জিনিস নেবে না বলছো, কিন্তু আমরা তো গিয়ে পৌঁছে দিতে পারছি না, প্লিজ টাকা নাও, প্লিজ টাকা নাও। তখন আমাদের একজন সিনিয়র মেম্বার ছিলেন, যারা মেম্বার আছেন, তারা বললেন যে ঠিক আছে, আমরা টাকা নেই, আমরা এই অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা সেই টাকার হিসাব পরিষ্কার করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। লোকে টাকা দিতে শুরু করলো, প্রায় 24 ঘন্টায় 50,000 মতন টাকা লোকে ডোনেট করলো। মানে আমরা অভিভূত হয়ে গেছিলাম। সেই সমস্ত কিনে জিনিসপত্র কিনে আমরা, এবং অন্যান্য যারা অনেকেই তখন ঝাঁপিয়ে পড়েছে, তারা এসে বললো চলো আমরা একসাথে করি, তোমরা এইটা করছো আমরা এইটা করি। হ্যাঁ, তখন আমাদের মনে হলো যে আমরা যে বলি যে আমরা সবাই আলাদা আলাদা, কেউ কারোর সাথে কথা বলি না, অ্যাকচুয়ালি সেটা সত্যি নয়। প্রয়োজন হলে মানুষ ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, গ্রেটার কৈলাসের কিছু দল তারা এসে বললো আমরা একসাথে করি। আমরা একসাথে ওই তুগলকাবাদে গিয়ে সেই ডিস্ট্রিবিউশন করলাম, পুলিশ প্রশাসন সাহায্য করলো। হ্যাঁ, তখন কোভিড শুরু হয়ে গেছে, হ্যাঁ, পুলিশ দাঁড়াতে দেবে না ওখানে, আমরা পারমিশন দিলাম, তারা করতে দিল, আমরা সে সমস্ত করলাম। তারপরে যখন হয়ে যাওয়ার পরে আমরা পুরো টাকা পয়সা হিসেবে একেবারে যত মিডিয়াতে হতে পারে যে এই আমরা টাকা পেয়েছি, এই খরচা হয়েছে, সমস্ত জায়গায় আমরা দিয়ে দিলাম। সো দ্যাট ওয়াজ আ আই ওপেনিং এক্সপিরিয়েন্স ফর আস, যে সঠিক তার আগে আমাদের খুব থাকতো যে এই যে নাটক করছি, লোকে টিকিট কাটে না, আমরা কি করে চালাবো। তারপরে দেখলাম যে একটা সঠিক জায়গায় মানুষকে যদি ছোঁয়া যায়, তাহলে কিন্তু মানুষ রেসপন্ড করে। সেটা তো বটেই। আমরা এটাই দেখি, মানে যখন আমাদের এই যখন তুগলকাবাদটা যখন 2 বছর আগে ভালো, তখন মানে লোকেরা এসে ঝাঁপিয়ে পড়েছিল
হয়েছিল এবং এইরকম একটা সিমিলার সিচুয়েশন হয়েছিল যেখানে সবকিছু ওদের মানে ভেঙে চুরে একদম নিঃস্বাদ হয়ে গেছিল, ওদের কাছে ওদের ওপরে ছাড়ছিল না, সবাই মানে একদম জুড়ে এসে জিনিসটা করেছে। সেটা তো ডেফিনেটলি আমরা দেখিয়েছি, মানে তোমাদের তার জন্য পুলিশে তোমরা আজকে এই জিনিসটা কি তোমরা স্পিয়ার হেড করেছিলে বলে হয়তো লোকেরা এসে জয়েন করেছে, মানে ওই একজনকে একটা শুরু করতে হয়, কিন্তু তারপরে কিন্তু মানুষ চলে আসে। তারপরে এলো কোভিড। তারপরে হ্যাঁ, এত বড় বিপর্যয় তো মানে গত 100 বছরে মানুষ দেখেনি, আমরা দেখিনি কি। হ্যাঁ, লাস্ট স্প্যানিশ ফ্লু তো আমরা তখন ছিলাম না। একটা অদ্ভুত পরিবেশ, কি করব কেউ জানে না, কোথায় যাব কেউ জানে না। এবং সৌভাগ্যবশত যেহেতু আমি পাবলিক হেলথে ছিলাম প্রথম থেকেই, মানে আমি প্রফেশনালি এই কোভিডের সঙ্গে জড়িত ছিলাম, কারণ আমি দিল্লির যে টাস্ক ফোর্স তৈরি হয়েছিল আমি তার অংশ ছিলাম। তো কিছু কিছু ব্যাপারটার সম্বন্ধে যেটুকু বিজ্ঞানীরা জানতেন সেটুকু জানতে পেরেছিলাম, কারণ সেটাও তো বাইরের মানুষ জানতেন না, যে তখন কি করা যাবে, কি করতে হবে, কোথায় ছবো, কোথায় দাঁড়াবো, কি করবো কেউ জানে না। তো তারপরে যখন লকডাউনটা শুরু হলো, একটা পাগলের মতো একটা অদ্ভুত পরিস্থিতি আমরা সবাই দেখলাম। এবং মানে এইরকম ভাবে অসহায় মানুষ আমরা কিন্তু আর দেখিনি, মানে নির্বিশেষে বড় লোক কম বড় লোক নির্বিশেষে সবাই একটা লেভেলে চলে এভরিবডি ওয়াজ ডিস্ট্রেসড। তো তখন আবার আমাদের মনে হলো যে অ্যাজ এ সোশ্যাল অর্গানাইজেশন আমাদের একটা দায়িত্ব আছে। এবং এগুলো দেখো সবই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে। আমাদের দলেও প্রচুর বয়স্ক মানুষ আছেন, তারা বললেন যে সব বন্ধ হয়ে গেছে, আমি দোকান থেকে জিনিসটা আনবো কি করে, আমার ব্যাংকের থেকে টাকা তুলতে হবে, আমি কি করে যাবো। এবং তুমি জানো চিত্তরঞ্জন পার্কে এরকম প্রচুর বাড়ি আছে যেখানে বয়স্ক তারা একা থাকে, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, প্রচুর এরকম পরিবার। 75% সিয়ার পার্কের মানে যারা প্রতিনিধি মানে যারা বাসিন্দা তারাই সবাই সিনিয়র সিটিজেন। তো তখন আমরা একটা শুরু করলাম, আবার দেখো আমাদের ক্ষমতা আবার সীমিত, আবার আমরা অ্যাপিল করলাম যে আমরা একটা গ্রুপ তৈরি করতে চাই ব্লক ওয়াইজ, যারা সিনিয়র সিটিজেন্স আছেন বা বাড়ির থেকে বেরোতে পারছেন না, তাদের এই ন্যূনতম সার্ভিসটা দিতে পারবে। দেখো দোকানের জিনিস তো ফোন করলে অনেকদিন আগে থেকে বাড়িতে দিয়ে যায়, তখনও দিত। তো সেগুলো আমরা তাদেরকে ফোন নাম্বারের 2 নম্বরের মার্কেটের দোকানের নাম্বার, এই নাম্বার, কেটারের নাম্বার দিয়ে দিতে পারি। তাছাড়াও তো মানুষকে বেরোতে হয়, এটিএম থেকে টাকা তুলতে হবে, পেনশনের টাকা, তারা অত তখন আমাদের কিন্তু পেটিএম এইসব আসেনি কিছু। বয়স্ক লোক পেনশন তুলতে তাদের ব্যাংকে যেতেই হবে, বা দুধটা সকালবেলা আনতেই হবে, সেগুলো কিন্তু ফোনে হয় না। তো তখন আমরা একটা আপিল করলাম যে কারা এটাতে একটু হেল্প করতে ইন্টারেস্ট। আমার হই হই করে লোকে প্রত্যেক ব্লকে আমাদের একটা গ্রুপ তৈরি হলো, প্রত্যেকটা ব্লকে এরকম 3-4 জন করে ছিল, এবং যারা সেই সার্ভিসটা চাইতেন তাদের সাথে আমরা যোগাযোগ করে দিলাম যে এই 2টো বাড়ি তোমার, এই 3টে বাড়ি তোমার, এবং ওনারা ওকে ফোন করতেন যে আজকে আমার টাকাটা একটু তুলে দাও, আমাকে দুধটা একটু দাও। তারা তো নিজের বাড়ির কাছে বেরোচ্ছে। তো এরকম প্রায় 20-25 জনের একটা দল পুরো সিয়ার পার্ক জুড়ে তৈরি হলো, যারা খুব বেশি না, হয়তো 1-2 জন, এবং ইনসিডেন্টালি তারা সকলে বন্ধু হয়ে গেল। তারা একজন বয়স্ক লোক, সে ফোনে কথা বলছে, অনেক সময় তো কোনো বিনা প্রয়োজনেই সে ফোন করছে, কারণ সে তো সারাদিন একটা মানুষের মুখ দেখতে পাচ্ছে না। সে হয়তো জাস্ট বলবে যে কালকে আমার দুধটা এনে দাও, সেইটা বলার জন্য সে 15 মিনিট কথা বলছে। তো এইটা একটা তৈরি হলো। তারপরে ধীরে 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 এগুলো তৈরি হতে থাকলো। আমাদের কয়েকজন মেম্বার হঠাৎ করে তারা মারা গেলেন, তারপর দেখলাম তাদের ছেলেমেয়েরা বা নাতি নাতনিরা একটা প্রচন্ড একটা মানসিক অবসাদে ঢুকে গেল, একটা মেন্টাল ডিপ্রেশনে। তখন আমরা একটা মেন্টাল হেলথ প্রোগ্রাম শুরু করলাম। বাট এগুলোর সুবিধা ছিল, কারণ আমি যেহেতু এই ফিল্ডে আছি, এই মানুষগুলোকে চিনি, তখন মনে হলো যে একটা মেন্টাল হেলথ সার্ভিস, একটা কাউন্সিলিং সার্ভিসের দরকার। কারণ মানে গ্রিফ কাউন্সিলিং মানে এরম ভাবে কিন্তু আগে কোনোদিন হয়নি যে এক বাড়িতে একসঙ্গে বাবা, কাকা, দাদু একসঙ্গে চলে গেল, হ্যাঁ, একসাথে একই পরিবারে হঠাৎ একটা বাচ্চা দেখলো, তার বাবাও নেই, তার কাকাও নেই, তাই দাদু নেই, ওভারনাইট 3 জন এসেছে। তো আমরা তখন আবার একটা অ্যাপিল করলাম যে আমরা একটা কাউন্সিলিং সার্ভিস শুরু করতে চাই, তারা হেল্প করতে চাই। এবং অভাবনীয় ভাবে আমরা সারা ভারতবর্ষ থেকে রেসপন্স করি। কাউন্সিলার যারা হয়তো স্কুলের কাউন্সিলার, স্কুলে কাজ করেন, স্কুল বন্ধ হয়ে গেছে, তাদের কোনো কাজ নেই, বা প্রফেশনাল কাউন্সিলার মানে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, ব্যাঙ্গালোর,
বম্বে, এই সমস্ত জায়গা থেকে কাউন্সিলররা ফোন করে বললেন যে আমি করতে রাজি আছি। তো আমরা আবার একটা কাউন্সিলার্স গ্রুপ তৈরি করলাম, আমাদের একজন মেম্বার সেটাকে কোঅর্ডিনেট করতে শুরু করলো, একটা পোস্টার ছাপিয়ে সবাইকে দেওয়া হলো। সো দিস ওয়াজ ফ্রি কাউন্সিলিং, যে যদি কেউ কথা বলতে চাও কথা বল। তো অবশ্যই এখানে কনফিডেন্সিয়ালিটির ব্যাপার আছে, আমরা কেউ তার মধ্যে ঢুকতাম না। আমাদের একজন মেম্বার সে কোঅর্ডিনেট করতো, তার নাম্বার দেওয়া ছিল, সে ফোন করতো এবং সে কাউন্সিলরদের অ্যালোকেট করে দিত এবং তারা ফোনে তাদের সাথে কথা বলতো। তারপরে দেখা গেল যে ডিপেন্ডেন্সও তৈরি হয়ে যায় না, কারণ এরাও তো প্রফেশনাল। যে তখন আমরা একটা জায়গা আমাদের বাঁধতে হলো যে ঠিক আছে আমরা প্রথম 4টে সেশন ফ্রি রাখবো, তারপরে যদি তাদের প্রয়োজন হয় এটা তাদের নিজেদের ব্যাপার, আমরা তার মধ্যে আর তখন কাউন্সিলর আর তাদের মধ্যে ব্যাপার যে তারা সেটাকে কিভাবে কন্টিনিউ করবে, কিন্তু প্রথম 4টে সেশনে কেউ কোনো টাকা পয়সা নেবে না। তো ওইটা চলবে। তারপরে এলো সেকেন্ড অক্সিজেন নেই দিল্লিতে, পাগলের মতো লোকজন মারা যাচ্ছে। তো তখন আবার এখানে কিন্তু দেখো এটা একটা আবার রিসোর্স ইন্টেন্সিভ। অক্সিজেন আমরা পাগলের মতো সিলিন্ডার নিয়ে আমরা সকলে করেছি, একটা সিলিন্ডার ঘাড়ে করে সারা দিল্লি ঘুরেছি, কিন্তু অক্সিজেন পাচ্ছি। তো তখন আবার একটা মনে হলো যে সিআর পার্কে, চিত্তরঞ্জন পার্কে এতগুলো সংগঠন আছে, সবাই মিলে কি কিছু করা যায় না, যে অন্তত সিআর পার্কের জন্য। তখন আমরা কয়েকজন মিলে সব সংগঠনগুলোকে আমরা করতে শুরু করছি। বঙ্গীয় সমাজ, চিত্তরঞ্জন ভবন, টিপিটিপি, তারপরে যতগুলো পুজো সমিতি ছিল তাদেরকে অ্যাপ্রোচ করতে শুরু করবো। কয়েকজন বললো হ্যাঁ, কয়েকজন একটু নিমরাজি, কিন্তু কয়েকজন একেবারে ঝাঁপিয়ে পড়ল। এবং আমার মনে হয় এইভাবে একটা কনসেন্ট্রেটেড এফার্ট চিত্তরঞ্জন পার্কে এতগুলো সংস্থা একসঙ্গে আগে কোনোদিন। এবং আমি একজনের কথা আজকে বলবো, যে যিনি আমাদের যে প্রথম একটা মিটিং করেছিলাম তখন তো সবই অনলাইন হতো, ওই সমস্ত সবাইকে নিয়ে করা হচ্ছিল, এবং সেই দিন যেই মানুষটা পাগলের মতন সবাইকে মোটিভেট করেছিল যে শ্রমিক তুই কর, আমি আছি, যেভাবে হোক তোমাদের সবাইকে এটা করতে হবে, শ্রীবাস্তব। হ্যাঁ, এবং আমি তোমাকে বলছি সেই দিন শ্রীবাসদা ঘরে বসে আছে, কনস্ট্যান্ট কেসে যাচ্ছে। সেই ভিডিওটা মতো সম্ভব আমার কাছে এখনো আছে, উনি বসে কেসে যাচ্ছেন। শ্রীবাসদা তুমি কাশছো কেন? কিছু না রে, একটু বোধহয় ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, এবং উনি বললেন দেখ আমি অত আলোচনা বুঝি না, আমি হচ্ছি পাহাড়ে চড়া মানুষ, বল কালকে কি করতে হইবে। এবং তারপরে তো শ্রীবাসদার জাস্ট তার কয়েকদিন পরেই শ্রীবাসদা চলে গেলেন। হ্যাঁ, কিন্তু ইপিডিপি, চিত্তরঞ্জন ভবন, তারপরে কোঅপারেটিভ গ্রাউন্ড, মেলা সমিতি, পকেট 52, এবং আমরা প্রত্যেকে নিজেরা কনসেন্ট্রেটর কেনা, অক্সিজেন কনসেন্ট্রেটর প্রত্যেকে কিনে তারা আমাদের দিল, এবং আমরা আমাদের তো অত টাকা কোথায়, আমরা আবার অ্যাপিল করলাম। মানে তখন তো অদ্ভুত পাগলের মতো দাম চাইছে। 3 দিন পরে আমরা আবার লোককে বললাম যে আমরা আর টাকা নেব না, আমাদের আর প্রয়োজন নেই, আমরা খরচা করতে পারবো না। 3 দিনে 5 লাখ টাকা মানুষ দিচ্ছে, 5 লাখ ইন 3 days। কোনো প্রশ্ন করেনি, শুধু অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করেছে। আমরা 3টে কনসেন্ট্রেটর কিনেছি পুরো সিআর পার্কে, তখন 12টা কনসেন্ট্রেটর আমাদের একসাথে করা। চিত্তরঞ্জন ভবন বলল যে আমাদের একটা জায়গা চাই যেখানে এগুলো রাখবো, যেখান থেকে মানুষ নিতে পারবে। আর তখন আমরা যা টাকা তুলেছিলাম তার থেকে আমরা 6 মাস একজনকে আমরা স্যালারি দিয়ে রাখবো যে এটা অপারেট করবে। তখনই এই আইডিয়াটা এলো অফ কমিউনিটি বেসড এমার্জেন্সি মেডিকেল ইউনিট। হ্যাঁ, যে একটা জায়গা যেখানে আমরা কিছু রিসোর্সেস থাকবে। হ্যাঁ, তো এই 12টা কনসেন্ট্রেটর একটা জায়গায় থাক, এবং আমরা সবাইকে তখন আপিল করলাম যে যার কাছে আনইউজ যা আছে, তখন কি হচ্ছিল অনেকেই না বাড়িতে তাদের পেশেন্ট তো অনেক কিছু কিনছিলেন তারা, কিন্তু তারপরে তো তারা চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে হুইল চেয়ার দিয়ে গেছে, তারপরে ওই আইভি স্ট্যান্ড, হ্যাঁ, ম্যাট্রেস, হসপিটাল বেডস,
দিয়ে যেত। ভবন তখন আমাদের জায়গা, যে সিধুদা বললো তুই এখানে রাখ, এখান থেকে জিনিসটা হোক। তো আমরা একটা পুরো একটা প্রপার একটা বানালাম, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার। একটা ছেলেকে রাখা হলো, তাকে ট্রেনিং দিয়ে, এবং ওই একটা রশিওর একটা নাম্বার বানিয়ে সেটা সর্বোচ্চ যে একটা স্ট্যান্ডার্ড, যে চিত্তরঞ্জন পার্কের মানুষের জন্য এটা একটা ন্যূনতম, তখন তো পাগলের মতো লোকে নিচ্ছে, আমাদের মধ্যে 200 টাকা পার ডে এরকম একটা কিছু করে, যাতে করে শুধু ওই যে ওর সঙ্গে যে ক্যানোলা সেটটা দিতে হয়, সেই ক্যানোলা সেটের দামটা যাতে ওঠে করে এরকম করা হলো। তার সাথে আমরা সিআর পার্কের ডাক্তারদের অ্যাপিল করলাম যে আপনারা কারা কারা টেলিফোনে লোকজনকে হেল্প করতে প্রস্তুত। তো কেউ নেই যে না বলেছে। আমরা একটা ওই ডেটাবেস তৈরি করে সেটাকে সবাইকে দিলাম, উইথ টেলিফোন নাম্বারস। এরকমও হয়েছে কয়েকজন ডাক্তার বলেছে তারা যদি বলে যে আমি এই সিপিএমইউ থেকে নাম্বার পেয়েছি, আমি ফিস নেব না। ডক্টর শিশির পাল তিনি বলছেন যদি এরকম এর ছুটি আসে আমি কোনো টাকা নেব। ডক্টর কুন্ডু, এরকম ডক্টর চৌধুরী, মানে এরকম একটা ডেটাবেস আমরা নাম্বার তৈরি করে, তারপরে আমাদের কলকাতা, আমার কলকাতার অনেক, যেহেতু আমি পাবলিক হেলথে দিয়ে রয়েছি, অনেক বন্ধুরা যারা বাইরে থাকে তারা বলে ঠিক আছে আমি ফোনে করতে রাজি আছি, এরকম একটা ডেটাবেস তৈরি করে সেটাকে সার্কুলেট করলাম। তারপরে অ্যাম্বুলেন্স, সে সময় তো অ্যাম্বুলেন্সও পাওয়া যাচ্ছিল না, মানে অ্যাম্বুলেন্স আমি তোমাকে বলছি এখান থেকে 3 কিলোমিটার যেতে 6,000 টাকা দিয়েছে, এরকম আমার এক্সপিরিয়েন্স আছে। তখন আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডগুলোর সাথে কথা বললাম, এই জসবাজ, তারপরে তারা প্রত্যেকে বললো যে হ্যাঁ হাম তৈয়ার है। अगर पेशेंट है, अगर আমরা বললাম যে তোমার গাড়ি স্যানিটাইজ করার দায়িত্ব আমাদের, তোমাদের যাতে কিচ্ছু না হয়, তোমার ড্রাইভারকে পিপিই কিট দেওয়া থেকে শুরু করে তোমার গাড়ি স্যানিটাইজ আগে পরে সেই দায়িত্ব আমাদের, তুমি শুধু পেশেंट নিয়ে যাবে। বলো हाँ आप कर दो, मेरे को कोई एतराज नहीं है, हम लेके जाएंगे कभी भी। बोलो ট্যাক্সিদের নাম্বার, টেলিফোন নাম্বার দিয়ে তার মধ্যে দেওয়া হবে। আর মানুষ যারা সিআর পার্কের বাসিন্দারা, তারা ফোন করে তো বলে যে শুধু আমাকে ডাকবে আমি চলে আসবো। মানে এইভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে শুধু শুধু একজনকে একটুখানি ওই এফার্টটা নিয়ে শুরুটা করা দরকার। হ্যাঁ, তারপরে কিন্তু রিসোর্স বলো, মানুষ বলো, কোনো কিছুর অভাব হয় না। হ্যাঁ, এবং আবার আজকে যেটা প্রশ্ন, যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে যে একটা এমার্জেন্সিতে মানুষ একসঙ্গে এসেছে, এইটা কি আমরা আজকেও চালিয়ে যেতে পারি না? এই জিনিসটাই হচ্ছে আমাদের আজকে সারমর্ম, আমাদের ডিসকাশনের মানে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই বিপদ কেন লাগে? হ্যাঁ, এই বিপদে আসতে কেন হবে, তার আগে কেন তৈরি থাকি না, কেন আমরা তৈরি থাকতে পারি? তো এই যে জিনিসটা তৈরি হয়েছিল এটাকে সাস্টেন করা, এবং এই সমস্ত সংস্থা সেই সময় যারা এসেছিল, এখানে বন্ধু সমাজ রয়েছে, ভবন রয়েছে, এতগুলো পুজো সমিতি রয়েছে, ইপিডিপি রয়েছে, হ্যাঁ, আমাদের প্রত্যেকের নিজস্ব, সেটাকে ইগোই বলো বা কে ছোট কে বড়, এই ভাবনাগুলো বাদ দিয়ে একটা কমন জায়গায় আসা দরকার। একটা জিনিস যেটা আমার মনে হয়, আমার বাড়িতেও সেই অবস্থা, মানে মা আছেন, সে 95 years old, আমার ভাসুর আছেন, he himself is 75 years old, my husband is 60, তো সবাই সিনিয়র সিটিজেন। এখন হঠাৎ করে মার কি ভাসুরের কি কারোরও কিছু হলে একটা সিনিয়র সিটিজেনকে দৌড়ে যেতে হচ্ছে, তার জন্য যদি একটা জায়গা থাকে কি হ্যাঁ ওখান থেকে ডাকলে আমি সাহায্য পাবো, সে হঠাৎ করে নার্ভাস হয়ে যাচ্ছে, তার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে যে আমার মা কি হয়ে গেল। তো মানে কি সবাই একটা সিনিয়র সিটিজেন ব্র্যাকেটে রয়েছে এখন, মানে 50 to 90 years old এর মধ্যে অনেক লোক আছে। আর মানে বেশিরভাগ বাড়িতেই মানে দেখা যায় যে যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে তারা একজন কি দুজনই থাকে, মানে তার পাশে দাঁড়ানোর মতনও কেউ নেই। হয় তুমি তোমার প্রতিবেশীকে ফোন করো, বা তুমি এমন কাউকে ফোন করো, বা অনেক এখন তো তুমি আর কাউকে না পেয়ে লোকেরা পুলিশকে ফোন করছে, মানে ওদের কাছে সিনিয়র সিটিজেন কার্ড আছে এবং ওরা পুলিশকে ফোন করে বলছে বের করে গিয়ে দিকটা থেকে তখন পুলিশ আসছে। মানে আমরা এই এই যে আজকে যে আমি তোমাকে শুরুতেই আমার তোমার খেয়াল হয়েছে, আমি বলেছিলাম যে সমীর আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব, এমন একটা জিনিস ডিসকাস করব যেটা আমাদের পাড়ার লোকেদের জন্য একটা বেনিফিট। একদম, যে আজকে আমরা যদি এতগুলো লোক একটা পাড়ায় থাকছি, একটা কনসার্টেড এফোর্ট, যেটা আমরা তুমি যে বললে এতগুলো ইনসিডেন্ট, সেটা কেন আমরা সাস্টেইন করে সেটাকে কেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না? এবং not only public health, we are talking about public security, the social security of the para,
যে আজকে ধরো জিসিআই যে কাজটা করছে বা সাইন যে কাজটা করছে, যেখানে আমরা we are talking about the safety of pedestrians, we are talking about মানে security of the colony, we are talking about some sort of sanity when we are approaching the markets, আমরা আমাদের সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের জন্য, ইভেন আমাদের মতো লোকেদের জন্য, যে আমরা আজকে রাস্তা ক্রস করতে আমরা ভয় পাই, আমরা দোকানে যেতে ভয় পাই, যে আজকে এরকম একটা পরিস্থিতি। তো আমরা কি এরকম যে এই যে একটা যৌথ পরিবেশনা যেটা তোমরা আগে করেছো, এইটা কি আমরা পুরোপুরি পারার জন্য আমরা কি কিছু করতে পারি না, এবং যদি পারি তাহলে কি করা উচিত, এবং আমাদের কাদেরকে আমরা যদি বলি? মানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে যেটা আমি যেটা সবসময় মনে করি যে কোনো এলাকা, আজকে তুমি চিত্তরঞ্জন পার্ক বলো বা যে কোনো এলাকায় বলো, হ্যাঁ এলাকা কিন্তু বদলাবে, সেটাকে মেনে নিতে হবে। নিশ্চয়ই হ্যাঁ, আজকে চিত্তরঞ্জন পার্ক আর 1971 যখন চিত্তরঞ্জন পার্ক তৈরি হয়েছিল একরকম এক নয় এবং এক থাকবে না। আমরা কেউ চাইও না সেটা এক থাকুক, তাই না? কাজেই সেটা বদল আসবে এবং সেই বদলটাকে মেনে নিয়ে ভবিষ্যতের কথাটা ভাবতে হবে। হ্যাঁ, আমি আজকাল খুব মাঝে মাঝে এগুলো শুনি যে চিত্তরঞ্জন পার্ক বাঙালিদের জায়গা, বাঙালিদের এলাকা। হ্যাঁ নিশ্চয়ই, এখানে একটা বাঙালির ইথস আছে, কিন্তু আজকে কিন্তু মেনে নিতে হবে যে চিত্তরঞ্জন পার্ক ইজ মোর কসমোপলিটন দ্যান হোয়াট ইট ওয়াজ 10 years back, 15 years back, এবং সেটা আমাদের ইচ্ছেতেই আমরা করেছি। হ্যাঁ, এবং ভবিষ্যতেও হবে। এবং বাঙালি আনা মেনটেন করা মানে কিন্তু একতলা বাড়ি, চুল খসানো পরেস্তরাওয়ালা, হ্যাঁ হাওয়াই চুটি ফটফট করা মানুষ নয়। হ্যাঁ, বাঙালি আনা হচ্ছে আমাদের অ্যাটিটিউড, আমাদের ভ্যালিউজে, যেখানে একটা মানুষ বুঝবে হ্যাঁ আমি এই জায়গাটা এসে আমার ভালো লাগছে। বাঙালিয়ানা সেখানে। কাজেই বাঙালিয়ানা is not about excluding others. Yes, it's about including others and helping others appreciate the Bengali culture. তো সেইখানে এই যে তুমি আজকে সাইনের কথা বললে, জিসিআই এর কথা বললে, তাছাড়াও পুরো অর্গানাইজেশন গুলো আছে, they have to come together and make a noise. দুটো জায়গা রয়েছে। একটা হচ্ছে যে there is a place of social activism, সেই জায়গাটা কিন্তু রয়েছে। কখনো কখনো রাস্তায় নেমে আওয়াজ করতে, সেটা একটা ব্যাপার, কিন্তু সবসময় আওয়াজ করবে না। আর আরেকটা হচ্ছে যেখানে তুমি কনস্ট্যান্টলি যারা পলিসি জায়গায় রয়েছে তাদের সাথে কাজ করে যাচ্ছ, আর তুমি সেখানে যেখানে তুমি বলছো যে পলিসি মেকারস এর সাথে কাজ করা, সেটা এন্ড দ্য থার্ড অ্যাঙ্গেল আই থিংক ইজ ওয়্যার, যেটা তুমি বললে যে when we can all come together and make this place a better place with some মানে with cooperation from all everybody. হ্যাঁ, যেখানে তুমি একটা বলছো, যেখানে একটা কনসালটেন্ট, একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স, একটা সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স, ইভেন এখনো আমার মনে হয় যেখানে সিনিয়র সিটিজেনরা একটা থাকে, তুমি যেটা বললে যে একটা ছেলেকেও ফোন করছে 15 মিনিট ও কালকে দুধের কথা বলে, বাট হি অর শি দে মে ওয়ান্ট টু জাস্ট টক। তাদের ছেলেমেয়েরা মানে হয়তো সেই সময় সেই মুহূর্তে থাকতে পারছে না, অ্যান্ড দে আর অ্যাবসলিউটলি লোনলি। তো আমরা সেই কাউন্সিলিং সার্ভিসটাই বা কেন আমরা চালাতে পারি না? ধরো আমরা তিনজনই ঘরে বসে আছি, আমি বললাম যে ঠিক আছে আজকে আমি ওই অমুক মাসিমার সাথে আমি 10 মিনিট কথা বলবো। হ্যাঁ, ইটস আ ভলান্টারি সার্ভিস, whoever wants to। তো আমরা এরকম একটা মানে কি বলবো, একটা ছক আমরা বসতে পারি, একটা ফ্যাব্রিক তৈরি করতে পারি, একটা tapestry where we have all these facilities and we then tell everybody যে তোমরা জুড়তে চাও, তোমরা জুড়ো, we start, মানে আমাদের সেখানে যদি আমরা শুরুটা করি তাহলে কেমন হয়? সেটাই দরকার। আমি বললাম একটা ইমার্জেন্সি যখন আসে তখন একটা ডিসেন্ট মোডে কাজ, তারপরে সেটা যখন ডিসিপেট হয়ে যায় সেটাকে সাস্টেইন করার জন্য তার স্ট্রাকচারটা অন্যরকম হতে হয়। হ্যাঁ, আজকে এই যে তুমি যেটা বললে খুব সিম্পল জিনিস, যেমন এটা ওই 12টা কনসেন্ট্রেটেড কিন্তু আজও আছে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাভেলেবল। হ্যাঁ, এবং সেগুলো কিন্তু চিত্তরঞ্জন পার্কের মানুষের জন্যই অ্যাভেলেবল। হ্যাঁ, এবং সেই সময় আমরা একটা আলাদা টেলিফোন নাম্বার শুরু করেছিলাম ওগুলোকে ফোন করার জন্য, ওই 9871497092। এই নাম্বারটা কিন্তু আমরা আজও মেনটেন করছি, যে আমরা চাই যে ওই জায়গাটা আবার তৈরি হোক। হ্যাঁ, তো এই যেটা তুমি বললে যে খুব সিম্পল, যে সিনিয়র সিটিজেন যারা বয়স্ক লোকজন থাকেন তাদের সাথে একটু কথা বলে বেশি না। এবং দেখো, আমার একার পক্ষে হয়তো 10 জনের বাড়ি থেকে 10 জনের সাথে কথা বলা সম্ভব না, কিন্তু এই যে এতগুলো সংস্থা এখানে রয়েছে, তুমি জিসিআই বললে, সাইন রয়েছে, বঙ্গ সমাজ রয়েছে, ভবন রয়েছে, ইপিডিপি রয়েছে, আরো অনেকেই রয়েছে, আর যারা কোনো সংস্থার সাথে জড়িত নয় তারাও কিন্তু রয়েছে। আমরা যদি ধরো এরকম 25টা মানুষকেও পাওয়া যায়
প্রত্যেককে দুটো করে বাড়ির ফোন নাম্বার দেওয়া যায়, 50টা বাড়ি কিন্তু হয়ে যায় কারণ যে সপ্তাহে একদিন করে তারা কথা বলবে, তাদের বিপদ হলে তাকেই কিন্তু ফোন করবে, তখন কিন্তু এই 25টা লোক ঝাঁপিয়ে পড়বে। কাজেই এইটা কিন্তু করা সম্ভব। আরো একটা লোক থাকলে 50টা লোক হয়ে যাবে। হ্যাঁ, কাজেই সেইটা কিন্তু সম্ভব এবং সেটা কিন্তু করা দরকার। কারণ দেখো আমাদের ভবিষ্যৎ কিন্তু there is no alternative but community living. কমিউনিটি লিভিং মানে এই নয় যে আমি একটা বাড়ি বানিয়ে সেখানে সবাই থাকছি, টু লিভ অ্যাজ এ কমিউনিটি। আজকে দেখো একটা সময় ছিল এটা নিয়ে প্রচুর সাহিত্য হয়েছে, সিনেমা হয়েছে, যে একা বাড়িতে মা বাবা থাকে, ছেলে মেয়ে বাইরে থাকে, তাদেরকে ভিলেনাইজ করা হয়েছে। আজকে সেগুলো বলে কোনো লাভ নেই, এটাই ভবিষ্যৎ। হ্যাঁ, আমার মা বাবা কলকাতায় ছিলেন, শেষ বয়সে আমার সঙ্গে ছিলেন, এখন আমি একা আছি, আমার ছেলে বাইরে রয়েছে, আমার ছেলে ভিলেন না আমি ভিলেন। আজকে আমি এখনো হেঁটে চলে বেড়াচ্ছি, কালকে যখন পারবো না তখন কি আমার ছেলে ভিলেন হয়ে যাবে? তখনই হবে। তো তখন আমার পরিবার কিন্তু, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই, আমার পরিবার কিন্তু আমার চারপাশে যারা আছে, আমার স্বপ্ন এখন আমার পরিবার। আজকে যখন আমি জিসিআই বা সাইনের সাথে কাজ করছি তারা আমার পরিবার, আমার প্রয়োজন হলে কিন্তু তাকেই ডাকবো, আমি আমার কলকাতায় বিস্তৃত ভাইকে ডাকবো না, তাই না? কাজেই the new community is my neighbor. Absolutely. And that is your family. And that is my family. Yes. এবং সেটাকে মেনে নিয়ে সেভাবেই আমরা একটা ফ্যামিলিতে যেরকম স্ট্রাকচার তৈরি করি, ঠিক সেই সাপোর্ট স্ট্রাকচার কমিউনিটি বা নেবারহুডে তৈরি করি। And this is the purpose যে আমাদের know your neighbor টাই, আমাদের এটাই পারপাস to bring forward people who can make a difference into this community called CR Park. Absolutely. এটাই আমাদের মানে একটাই আমাদের উদ্দেশ্য। And this is why আমরা আজকে তোমার কথা ভাবলাম যে তুমি আজকে এত পাস করেছো, and I think দেখো somebody needs to lead. হ্যাঁ, তুমি যেহেতু you are an expert, আমি এটা তোমাকে আজকে রিকোয়েস্ট করবো শ্রমিক যে the sort of mobilization that you did during COVID times and বাবাদের ট্র্যাজেডিতে তুমি এখন যদি সেটা করো, কেন কি দেখো অলরেডি আমাদের 2-3টে সোশ্যাল অর্গানাইজেশন আর ভেরি অ্যাক্টিভলি ওয়ার্কিং ইন দ্য কলোনি, we are all part of it, and we would be more than happy to be led by you and your expert knowledge and information, যেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তুমি অলরেডি বলছো যে সিআর ভবনের মধ্যে সেই ইনফ্রাস্ট্রাকচার অলরেডি রয়েছে, সেটাকে যদি আমরা মানে অ্যাক্টিভেট করি, মানে অলরেডি জিনিসটা রয়েছে ওখানে, আমরা সেটাকে জাস্ট লোকেদেরকে বলবো যে হ্যাঁ এখনো সেটা অ্যাভেলেবল। আমি কিছুদিন আগে আমাদের ফোরামে একটা মেসেজ এলো যে somebody was looking for oxygen but people didn't know. So this is an information যে আমাদের আজকে CR Park স্পিক্স আমাদের একটা মান্থলি নিউজলেটার, আমরা প্রত্যেক মাসে এই পুরো জিনিসটাকে আমরা একটা it's sort of মানে একটা রিমাইন্ডার করে আমরা দিতে পারি। স্মার্ট নাম্বারস, কাউন্সিলার্স, মানে সব দিয়ে আমরা প্রত্যেক মাসে সেটা আমাদের একটা পার্মানেন্ট ফিচার থাকবে CR Park স্পিক্স। The moment you open the PDF আমাদের সেকেন্ড থার্ড পেজে ইনফরমেশনটা থাকবে। তো এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড we are doing social দেখো এটা কিন্তু নতুন কিছু না। সবসময় যখন কিছু হয় না একটা ওই বিরোধ চলে আসে, নতুন পুরোনো একটা বিরোধ চলে আসে। এই যেটা আমরা আজকে বলছি এটা কিন্তু আগে ছিল, যখন আমরা একটা ছোট কলোনি ছিলাম, যেমন তুমি যদি পূর্বাচলের কথা বলো, পূর্বাচলের কথা কিন্তু এইভাবেই তৈরি হয়েছিল। হ্যাঁ, কিন্তু আজকে দিন বদলেছে, মানুষ অনেক বদলে গেছে, ওই বইটা হয়তো প্রতি বছর ছাপানো সম্ভব না, কিন্তু একটা ইলেকট্রনিক একটা ডেটাবেস কিন্তু প্রতি মুহূর্তে সপ্তাহে একদিন আপডেট করা সম্ভব, হোয়াটসঅ্যাপে পৌঁছে যায় সবার কাছে। তুমি যদি পুলিশের কাছে যাও, ওদের কাছে পুরো সিনিয়র সিটিজেনের ডেটাবেস রয়েছে, প্রত্যেকটা বাড়ির নাম মানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস রয়েছে। ওদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি যে তোমরা আমাকে সেই ডেটাবেসে আমাদের দাও, আমরা এটাকে ওদের সাথে আমরা আরো যোগাযোগ করতে পারি, they will be more than happy to share. তো আমাদের we just need to think out of the box, একটু আমাদের সময় দিয়ে একটু মানে মাথাটা খাটিয়ে যদি আমরা ভাবি, আমাদের কাছে অনেক এরকম ইনফরমেশন, অনেক আইডিয়া আসবে যে আমরা কিভাবে আমাদের পাড়াকে একটুখানি ভালো একটা মানে এটা একটা ব্রডার আইডিয়া ছিল। এন্ড যেটা কমিউনিটি বেসড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইউনিট, ইমার্জেন্সি মেডিকেল ইউনিট, এটা হ্যাড আ ব্রডার আইডিয়া এবং এটার একটা থট প্রসেসও ছিল। অ্যান্ড এটুকু বলতে পারি যে দেখো লিডিং ইজ আ ভেরি বিগ ওয়ার্ড, বাট এরকম একটা এফার্ট যদি স্বপ্ন এখনকে অ্যাঙ্কার করতে হয়, উই শ্যাল বি মোর দ্যান হ্যাপি টু ডু ইট। হ্যাঁ, এবং এই এলাকায় কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর এক্সপার্ট রয়েছেন, WHO তে এক্সপার্ট আমাদের সিআর পার্কে রয়েছেন। হ্যাঁ, আমার উল্টো দিকে থাকেন তিনি মিনিস্ট্রি অফ হেলথের একজন সিনিয়র অফিসিয়াল, উল্টো দিকে বাড়িতে থাকেন। এদেরকে খুব সহজেই সঙ্গে আনা যায়। হ্যাঁ, তো এরকম এফার্ট
যদি ওই সময় যেটা আমরা করেছি, যদি আমরা অ্যাঙ্কর করলে সুবিধা হয়, উই শ্যাল বি মোস্ট হ্যাপি টু ডু। আমরা সেটাই তোমাকে রিকোয়েস্ট করবো শ্রমিক, যে তুমি যদি এটা, তুমি আর তোমার সংগঠন যদি তোমরা অ্যাঙ্কার করো, আমরা উই আর মোর দেন হ্যাপি টু, মানে আমি পুরো সব পাড়ার হয়ে আমি আজকে বলছি, আমি অনিন্দিতা, অ্যান্ড উই আর রিকোয়েস্টিং অল রেসিডেন্টস টু প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড বি আ পার্ট অফ দিস unique community service. And I think this will be one of the most unique community service that we all can ever render to our beloved residents. So সব আমরা মানে দেশ মানে সব রকম মানে মনোমালিন্য আমরা বাদ দিয়ে আমরা যদি সামনে এসে সবাই মিলে যদি কাজ করি, আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। সো আমি শ্রমিক তোমাকে এবং শাহানা, তোমার যে কলিগ, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা যদি এগিয়ে এসে আমাদের হাত ধরো এবং আমাদেরকে বলো যে আমাদের কি করতে হবে, we will be more than happy to be a part of this wonderful initiative. Most happy to do. থ্যাংক ইউ সো মাচ। দারুণ লাগলো শ্রমিক তোমার সাথে আজকে কথা বলে। আমরা কিন্তু তোমার ডিরেকশনের জন্য ওয়েট করবো, সো ডোন্ট ফরগেট। অ্যান্ড না হলে তোমাকে আবার এসে আমরা ধরবো যে কি হলো শ্রমিক, আমরা কিন্তু অপেক্ষায় আছি। অ্যান্ড দিস ইজ অলসো আ কল আউট টু অল দ্য সোশ্যাল অর্গানাইজেশনস অফ দ্য কলোনি। আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা এই জিনিসটা মন থেকে করতে চাই। সাইন জিসিআই অলরেডি করছে, আমরা এখানে সোশ্যাল সিকিউরিটিও অ্যাড করবো অ্যাপার্ট ফ্রম দ্য কমিউনিটি সার্ভিস অ্যান্ড দ্য পাবলিক হেলথ। সো ইটস গোয়িং টু বি আ হোলিস্টিক অ্যাপ্রোচ টু মেক আওয়ার কলোনি a much better place. So thank you, Shumik. Thank you very much. It was wonderful. Thank you very much. Thank you so much, and thank you, residents. We look forward to your support and cooperation. Our email ID is siaparkspeaks@gmail.com. We are looking forward to all your inputs on email. Thank you so much. Have a great day.